হ্যালো এভরিওয়ান, ফাইনালি 18 ঘন্টা লং জার্নি করে আমরা নিউ দিল্লি পৌঁছালাম। সকাল 11টায় দিল্লিতে পৌঁছে ফার্স্টে আমরা ওয়েটিং রুমে গিয়েছিলাম একটু ফ্রেশ হতে। এখানে ওয়েটিং রুমে পার আওয়ার 20 টাকা করে নেয় পার পারসন। এছাড়াও একটা এক্সিকিউটিভ লাউঞ্জ আছে যেখানে 250 রুপিস পার পারসন ফর 2 আওয়ার্স লাগে। এক্সিকিউটিভ লাউঞ্জটাও 16 নম্বর প্ল্যাটফর্মের গ্রাউন্ড ফ্লোরে, আর ওয়েটিং রুমটা 16 নম্বর প্ল্যাটফর্মের ফার্স্ট ফ্লোরে আছে। 1 নম্বর আর 16 নম্বর প্ল্যাটফর্মেই ওয়েটিং রুম আর এক্সিকিউটিভ লাউঞ্জ দুটোই আছে। তো আজকের এই ভিডিওটা করার আমার মেন রিজন হলো অনেকেই দিল্লি পৌঁছে রাতের বাসের জন্য সারাদিন ওয়েটিং রুমে ওয়েট করে, তাই এর অল্টারনেটিভ হিসেবে কি করা যায় সেটাই এই ভিডিওতে আমি দেখাবো। তো ফ্রেশ হয়ে 1 ঘন্টা রেস্ট করে আমরা গেলাম ক্লক রুমে লাগেজ রাখতে। নিউ দিল্লি স্টেশনে 1 নম্বর আর 16 নম্বর প্ল্যাটফর্মে ক্লক রুম আছে, বাট যারা ক্লক রুমে লাগেজ রেখে ঘুরতে চাও তাদের আমি রিকমেন্ড করবো 16 নম্বর প্ল্যাটফর্মে লাগেজ রাখবে, কারণ ওখান থেকেই মেট্রো স্টেশন বা অটো বা অন্যান্য পাবলিক ট্রান্সপোর্টগুলো কাছে পড়ে। ক্লক রুমে লাগেজ রাখতে মিডিয়াম বা লার্জ সাইজের ব্যাগ 80 টাকা করে নেয়, আর স্মল সাইজের ব্যাগ 40 টাকা করে নেয় ফর 24 আওয়ার্স। আর ক্লক রুমে কিন্তু লাগেজ রাখা ভীষণ সেফ, কারণ এখানে কিন্তু সিসি ক্যামেরাও সেট করা আছে। চলে আসছি দিল্লি এক্সপ্লোর করতে। এবার আমরা এখন যাচ্ছি আমরা ইন্ডিয়া গেটে ফার্স্টে। মেট্রোয় যাবো, তো দেখলাম যে মেট্রো থেকে ভাবলাম যে একজন দাদার সাথে আলাপ হয়ে গেল অটোর জন্য, তো ওই জন্য অটোতেই আর কি যাচ্ছি। ফার্স্টে আগে যাচ্ছি ইন্ডিয়া গেট, তারপরে কোথায় যাই দেখি আশেপাশে। আর ক্লক রুমের লাগেজ রাখাটা তো দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। ক্লক রুমের লাগেজটা দেখি আমরা বেরিয়েছি, তো এবার দেখি কোথায় কোথায় কভার করতে পারি আমাদের হাতে যতটুকুটা টাইম আছে তার মধ্যে, কারণ আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আছে, মেন যেটা আমাদের সেখানে যাওয়ার আছে। সেখানে দেখি কতক্ষণের মধ্যে ভেবেছিলাম মেট্রোতে এক্সপ্লোর করবো, কিন্তু আকাশ বললো মেট্রো থেকে নেমে আবার হাঁটা পড়বে বা অটো করতে হবে, তাই ওই ঝামেলাতে না গিয়ে আমরা ডাইরেক্টই অটো একটা রিজার্ভ করে নিলাম। তো ফার্স্টেই আমরা গেছিলাম দিল্লির ওয়ান অফ দ্য ফেমাস প্লেস ইন্ডিয়া গেট ভিজিট করতে। তো দিল্লির চারপাশটা এক্সপ্লোর করতে করতে আমরা ইন্ডিয়া গেট পৌঁছালাম। তো যেতে যেতেই দেখা হয়ে গেল একটা ফটোগ্রাফার দাদার সাথে, তো ভাবলাম যে একটু তাহলে ছবি তুলেই নিই, কারণ আমি এত ফটোহলিক, তো তুলতেই হবে। তো সেই কারণে দাদাটা বললো পার ফটো 40 টাকা করে নেয়, ফোনে ওরা ট্রান্সফার করে দেবে। ইন্ডিয়া গেটের একদম সামনে ক্যামেরা দিয়ে ফটো তোলা অ্যালাউ না, তাই দূর থেকে আমরা একটু ফটো তুলে নিলাম ফটোগ্রাফার দিয়ে। এরপর আস্তে আস্তে আমরা ইন্ডিয়া গেটের কাছে গেলাম। খুব সুন্দর করে সাজানো জায়গাটা, আর এটা মেনলি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যে 74,187 জন ইন্ডিয়ান সোলজার শহীদ হয়েছিলেন তাদের মেমোরিতেই এই ইন্ডিয়া গেটটা বানানো হয়েছিল। এরপর আমরা চলে গেছিলাম আরেকটা খুব পপুলার জায়গা লোটাস টেম্পল ভিজিট করতে। এখানে সবার জন্য এন্ট্রি ফ্রি, আর ভেতরের জল ছাড়া কোনো খাবার নিয়ে ঢোকা অ্যালাউ না। দারুণ রিফ্রেশিং একটা জায়গা, খুব ভালো লেগেছে এখানে এসে প্রেয়ার করে, যেন আলাদাই একটা শান্তি। এটা হচ্ছে ভেতরের প্রেয়ারের জায়গাটা। এটা দেখে আমরা চলে আসলাম লাঞ্চ করতে।
দিল্লি ফেমাস নেহেরু প্লেস সন্দোজ নামে এই একটা পপুলার রেস্টুরেন্টে আকাশ নিয়ে এসেছিল। জানি না কোথা থেকে এত খোঁজও পেয়েছে। কলকাতাতে যেমন আর্সেলান খুব ফেমাস, দিল্লিতে এই সন্দোজ রেস্টুরেন্ট খুব ফেমাস। আর এদের ইন্টেরিয়ারটাও অসাধারণ সুন্দর, একটা কোজি ফিলও আছে আর পার্টি অ্যাম্বিয়েন্সও আছে। বেসিক্যালি অনেকটাই বড় রেস্টুরেন্টটা। তো এরপর আমরা অর্ডার করেছিলাম এদের স্পেশাল মুর্গ দম বিরিয়ানি। আকাশের খুব ইচ্ছা ছিল দিল্লির অথেন্টিক বিরিয়ানি ট্রাই করবে, তাই অন্য কোনো আইটেম আর আমরা নিইনি। এই এখানের বিরিয়ানিতে কলকাতার মতো আলু নেই ঠিক, কিন্তু টেস্ট অসাধারণ। ভাবতেই পারিনি আমাদের মতো কলকাতার আলু লাভার বিরিয়ানি প্রিয় মানুষদের আলু ছাড়াও বিরিয়ানি এত ভালো লাগতে পারে। তো এরপর লাঞ্চ করে আমরা আরেকটা জায়গা কভার করেছিলাম, যেটা হলো আগ্রাসেন কি বাউলি। এই জায়গাটা ট্যুরিস্টদের জন্য খুব একটা পপুলার না হলেও লোকালদের কাছে খুবই পপুলার। সব ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা সুন্দর একটা বিকাল কাটাতে এখানে আসে। তো কেমন লাগলো জায়গাটা একটু দেখো। হ্যালো, তো এখন আমরা চলে এসেছি আগ্রাসেন কি বাউলি। তো এটা হচ্ছে একটা খুব ফেমাস জায়গা, যেটা অনেক সিনেমা শুটিংও হয়েছে, যেমন পিকে, সুলতান, ওই সিনেমাগুলো শুটিংও এখানে হয়েছে। আর এইটা অ্যাকচুয়ালি দেখলাম এখানে জিনিসপত্রগুলো পড়ে, তুগলাকি পিরিয়ডে যখন ছিল দিল্লিতে, তখন ওয়াটারের যে এখানে সমস্যাটা আছে, জলের সমস্যাটা আছে, সেই সমস্যাটার জন্যই সেই সময় এই জিনিসটা তারা প্ল্যান করেছিল, এই ওয়াটার রিজার্ভারটা বানানো। তো এখন তো সেটার চলাচল কিছু নেই, বাট এখন সেটা এখন টুরিস্ট প্লেস হয়ে গেছে, সবাই আসে এরকম। কিন্তু এটা মানে দিল্লির ট্যুরিস্ট প্লেসগুলোর মধ্যে কিন্তু এটা এখনো খুব একটা কমন হয়নি। আমি যেহেতু আমার একজন চেনা একজনের থেকে এটা শুনেছিলাম, তারপরে যখন এখানে যে অটোতে আমরা ঘুরছি সেই দাদাকে যখন বললাম, তখন সে বলল যে হ্যাঁ এটা এখন একটু ফেমাস হচ্ছে আর কি আস্তে আস্তে। এখানে মানে লোকাল যারা বেশিরভাগ ট্যুরিস্ট আর কি থাকে, লোকাল যারা ট্যুরিস্ট বলা ভুল, লোকাল যারা এখানকার তারাই বেশিরভাগ এখানকার। তো এই জায়গাটা কিন্তু খুব মানে সুন্দর জায়গা, মানে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো যে কতটা সুন্দর। মানে সিনেমাতে যেরকম লাগে সামনে, মানে একদমই সত্যি ক্যামেরার একটা আলাদাই ব্যাপার হয় এরকম। আর এখানে আমি আসার আগে যেরকম গুগল করেছিলাম, তখন অনেক কিছু দেখেছিলাম ছবি টবি, যে অনেকে বলে যে এই কালো জলে নাকি অনেকে সুইসাইড অ্যাটেম্প্ট বা এরকম কিছু একটা ইয়ে ছিল, এরকম কিছু একটা মিথ আছে। বাট এখানে আসার পরে এগুলো যখন পড়লাম হিস্ট্রি, এগুলো একদমই নয়। তো একদমই হরর প্লেস বা এরকম কিছু এখানে ওরকম কোনো ব্যাপার নেই। তো অবশ্যই বলবো মাস্ট ভিজিট ইন্ডিয়া গেট। মানে আরও সব কিছুর পরে এটা অবশ্যই তোমরা নেক্সট যখন দিল্লি আসবে অবশ্যই এটা ভিজিট করো। খুব সুন্দর একটা বিকেল কাটিয়ে আমরা দেন পৌঁছালাম আবার নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে আমাদের লাগেজ কালেক্ট করতে। আর আমাদের এই হাফ ডে ট্যুরটার জন্য অটোওয়ালাকে 1000 টাকা পে করতে হয়। উনি 1300 বলেছিলেন, বাট বার্গেন করে 1000-এ হয়ে গেছিল। এরপর স্টেশন থেকে লাগেজ কালেক্ট করে আমরা স্টেশন লাগোয়া মেট্রো স্টেশনে গেলাম কাশ্মীরি গেট যাব বলে। মেট্রোতেই গেলাম দিল্লি মেট্রো এক্সপ্লোর করব বলে। তো কাশ্মীরি গেট থেকে আমাদের বাস ছিল রাত 9টায়, আমাদের মেন ডেস্টিনেশন হিমাচলের উদ্দেশ্যে। তো হিমাচলে আমরা কি কি এক্সপ্লোর করব তার ভিডিও আমি শেয়ার করব। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে আর ইনফরমেটিভ মনে হয়। সবাই ভালো থেকো, এরপর দেখা হবে একদম হিমালয়ের কোল থেকে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।